কি রে, তুই রেডি তো? হ্যাঁ আমি রেডি, চলো। চল। তারপর আমি আর আম্মু বাসা থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য আমাদের এলাকার হাই স্কুল। কি বুঝলেন না তো স্কুলে কেন যাচ্ছি? চলেন, যেতে যেতে সব বুঝিয়ে বলছি। আমি আলোক আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বর্তমানে একজন ব্যবসায়ী আর মা গৃহিণী। কয়েক বছর আগে আমাদের ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা ঠিক করে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পারতাম না। তার মধ্যে আবার আব্বুর চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন তোলা হয়েছিল। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। পরিবারের এমন 2 দিনে আমার আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। একটা কোম্পানিতে চাকরি করা শুরু করি। আল্লাহর রহমতে ধীরে ধীরে আব্বু ভালো হয়ে উঠলেন। সেই সাথে আমাদের পরিবারের অবস্থার উন্নতি হতে লাগলো। এখন আব্বুর ব্যবসা খুব ভালো চলছে। তাই আমি কি বলেছি, আবার স্কুলে ভর্তি হতে চাই আর পড়ালেখা কমপ্লিট করতে চাই। এতে অবশ্য আব্বুর অমত ছিল, কারণ আব্বু চেয়েছিল আমি বিয়ে করে তার ব্যবসা দেখাশোনা করি। কিন্তু আমি রাজি হইনি। আব্বু বলে, আমি আব্বুকে বলেছিলাম পড়ালেখার কোনো বয়স হয় না, আর কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। পরে আব্বু আম্মুর জোরাজুরি করায় রাজি হয়। তাই আমি আর আম্মু আজকে যাচ্ছি স্কুলে। আজকে আমি স্কুলে ভর্তি হব, ক্লাস করবো, আবার আগের মতো স্কুল লাইফটাকে এনজয় করতে পারবো। উফ, কি আনন্দটাই না লাগছে। খুশিতে আমি মনে মনে ড্যান্স দিতে লাগলাম। আব্বু আগে থেকেই স্কুলের স্যারের সাথে কথা বলে রাখছে, তাই আমার ভর্তি হতে কোনো ঝামেলা পোহাতে হলো না। স্কুলে ভর্তি হয়ে বই নিয়ে বাসায় চলে এলাম। বিকেলে বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। নতুন বই পড়ার মজাই অন্যরকম। পড়তে পড়তে একসময় টেবিলের উপরেই ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। তারপর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে চলে গেলাম স্কুলে। আজ স্কুলে আমার প্রথম দিন। প্রথম দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল। বিকেলে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম মাঠে। তারপর সন্ধ্যায় বাড়িতে ফিরে খেয়ে দিয়ে পড়তে বসলাম। এমন সময় টেবিলে বইয়ের পাশে রাখা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম অহনা কল দিছে। অহনা হচ্ছে আমার খালাতো বোন। আমি ফোনটা রিসিভ করলাম। কি রে, কি খবর তোর? শুনলাম নাকি আবার স্কুলে ভর্তি হয়েছস। ঠিকই শুনেছিস। তা প্রথম দিন বাচ্চাদের সাথে ক্লাস কেমন করলি? খুব ভালো রে। দেখিস আবার কোনো পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে যাস না কিন্তু। আরে না, আমাকে কি তো এমন মনে হয় নাকি? তুই কেমন তা ভালো করেই জানি। দেখ সামনেই কি কি হয়। কি কি হবে শুনি? আমি কি জানি, যা হবে তুই নিজেই দেখতে পাবি। তারপর আরও অনেক কথা বললাম। পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম স্কুলে। ক্লাসে বসে আছি, কিন্তু ম্যাডাম আসছে না। হঠাৎ করে একটি মেয়ে রুমে প্রবেশ করলো, তাও আবার প্রিন্সিপাল স্যারের সাথে। আমরা সবাই স্যারকে দেখে দাঁড়িয়ে সালাম দিলাম। আর স্যার বললেন, এই হচ্ছে তোমাদের নিউ ইংলিশ টিচার। আজ থেকে উনি তোমাদের ইংলিশ ক্লাস নেবেন। স্যার মেয়েটিকে দেখিয়ে বললেন। সবাই মেয়েটির দিকে হা করে তাকিয়েছিল, কারণ মেয়েটা খুব সুন্দর একটা নীল বোরকা পরে আছে। শুধু তার চোখ আর হাত দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওর চোখগুলো দেখতেও খুব সুন্দর ছিল, টানা টানা হরিণী চোখ, তার মধ্যে চোখে আবার কাজল দিয়েছে। উফ, কি ভাষা দিয়ে যে বলবো মেয়েটাকে কত সুন্দর দেখাচ্ছিল, যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমিও সবার মতো মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। স্যার চলে গেলেন আর মেয়েটি ক্লাস করানো শুরু করে দিলেন। আমি বসে বসে মেয়েটির দিকে এক নজরে তাকিয়ে আছি। পড়ায় মনোযোগ দিতে পারছি না। এই প্রথম একটা বোরকাওয়ালি আমার মনের মধ্যে উথাল পাতাল ঢেউ তুলে দিল।
আমি হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। পরক্ষণেই আবার ভাবছি, ধুর, উনি তো এখন আমার ম্যাডাম, ওনার সাথে কি আমার যায় নাকি? আর কিছু না ভেবে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। বইটার দিকে তাকিয়ে পড়তে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পড়তে পারছিলাম না। বারবার এই বোরকাওয়ালির কথাই মনে আসছে। ক্রাশ খেলাম এই প্রথম কোনো মেয়েকে দেখে, তাও আবার একটা বোরকাওয়ালি। মনে মনে আরও নানা রকমের চিন্তা ভেবে মুচকি মুচকি হাসছিলাম। তাই এর মধ্যেই দেখলাম ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চমকে উঠলাম। এই রে, এখন মনে হয় আমাকে পিটাবে। আমি এক অবাক দৃষ্টিতে মেয়েটার মানে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম আমাকে বলল, এই তুমি পড়া রেখে হাসছো কেন? আমি উঠে দাঁড়ালাম। তারপর বললাম, কই না তো ম্যাম, কখন হাসলাম? আমি তো পড়ছিলাম। একদম মিথ্যা বলার চেষ্টা করবা না, আমি দেখেছি তুমি হাসছিলে। সরি ম্যাডাম, আর হবে না। স্বীকার করতে হলো, কারণ আমি সত্যিই হেসেছিলাম। তোমার নাম কি? আলোক আহমেদ। এত বড় হয়ে গেছো, এখনো ক্লাস 10-এ? এর আগে কয়বার ফেল করেছিলে? না মানে ম্যাডাম, আসলে পড়ালেখা কয়েক বছর ছেড়ে দিয়েছিলাম কিছু অসুবিধার জন্য। এখন আবার ভর্তি হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে সামনের টেবিলে গিয়ে বসো। আমি বেশ অবাক হয়ে গেলাম। কেন ম্যাডাম? তোমাকে সামনে গিয়ে বসতে বলেছি না? যাও সামনে গিয়ে বসো। এত কথা বলার সাহস কি করে হয় তোমার? আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না, তাই বাধ্য হয়ে সামনের সিটে গিয়ে বসে পড়লাম। আর মাথা নিচু করে বই খুলে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ম্যাডাম টেবিলে বসে বসে সবার পড়ার উপর নজর রাখছে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়েছিলেন। এইভাবেই দেখতে দেখতে ওনার পিরিয়ড শেষ হলো। অন্য ক্লাসগুলো মন দিয়ে করতে পারলাম না। কিভাবে করব বলেন? মন তো বোরকাওয়ালি ম্যাডামের কাছে। দেখতে দেখতে টিফিনের ঘন্টা বেজে গেল। আমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি আর ম্যাডামের কথা ভাবছিলাম। উনি কেমন দেখতে? বয়স একই আমার থেকে বড় হবে নাকি? এইসব আর কি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাইরের দিকে তাকিয়ে আছি, সবাই মাঠে খেলছে আর আমি একলা দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। আলোক ভাইয়া ভাইয়া বলে ডাকছে। আমি পাশে ঘুরে তাকালাম, দেখি একটা মেয়ে এদিকে এগিয়ে আসছে। তারপর মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আর তুমি কে? আমি নুসরাত, আর আমার একটা কথা বলার ছিল। আসলে ভাইয়া, আমার বান্ধবী মিমি আপনাকে লাইক করে। সে আপনাকে এই চিঠিটা দিয়েছে। হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, আর মেয়েটা চলে গেল। আমি শুধু ভ্যাবলার মতো ওর চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। স্কুলে এই সবে মাত্র 2-3 দিন হলো এসেছি, এরই মধ্যে লাইক করে ফেললো। হায় রে কপাল আমার! যদি কেউ এসব জানতে পারে তাহলে তো আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। হাতের চিঠিটার দিকে একবার তাকালাম, মন চাইলো একটু খুলে দেখি কি লেখা আছে। তাই চিঠির ভাঁজটা খোলার আগেই কেউ একজন চিঠিটা হাত থেকে টান দিয়ে নিয়ে নিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডামটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি উনি অনেক রেগে আছেন। ওনাকে দেখে আমার ভয়ে গলা শুকিয়ে গেল। আমি ভয়ে বারবার দাঁড়িয়ে ঢোক গিলতে লাগলাম। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আর উনি বললেন, কি হচ্ছে এখানে? আর এসবের মানে কি? আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর উনি আমাকে ধমক মেরে বললেন, কি রে, কথা বলিস না কেন? এসবের মানে কি? হ্যাঁ, দাঁড়া, আজকে প্রিন্সিপাল স্যারকে বলে স্কুল থেকে বের করার ব্যবস্থা করছি। আমার তো ভয়ে মাথা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। এখানে আমার দোষ কোথায় কিছুই বুঝলাম না। আমি কি করছি? আমাকে বের করবে কেন? আমি কি মেয়েটাকে চিঠি দিছি নাকি? মেয়েটাই তো দিয়ে গেল, এখন আমাকেই শাসাচ্ছে। না, চুপ করে থাকলে চলবে না। কথাটা পাঁচখান হওয়ার আগে ম্যাডামকে বোঝাতে হবে। তাই আমি মাথা তুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি কি করেছি, আমাকে বের করবেন কেন? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটাই আমাকে এসে চিঠিটা দিয়ে গেল, আর আমি তো ওই মেয়েটাকে চিনিও না। তাহলে আমার কেন শাস্তি দিবেন? শাস্তি দেওয়ার হলে ওই মেয়েদের দেন।
ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ভাবলাম হয়তো বুঝতে পারছে আমার কথাগুলো, কিন্তু না, উনি উল্টো আমাকেই শাসাচ্ছেন। এই চিঠিটা দেখেছিস? এইটা যদি স্যারের কাছে দিয়ে বলি তুই ওই মেয়েটাকে ভালোবাসিস আর মেয়েটা তোকে চিঠিটা দিয়েছে, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তো? মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে কী লাভ আপনার? আপনি তো একজন শিক্ষক। আপনার কাজ ভুলগুলোকে শুধরে দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করা। তা না করে উল্টো আমাকেই ফাঁসাতে চাইছেন। কি বললি? আমি তোকে ফাঁসাতে চাইছি? হ্যাঁ, তাই তো। আপনি তো বলছেন স্যারের কাছে চিঠিটা দিয়ে আমাকে স্কুল থেকে বের করিয়ে দিবেন। যেখানে আমার কোনো দোষ নেই সেখানে বিনা দোষে আমাকে সাজা পেতে হবে কেন? আমার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না? দাঁড়া, এক্ষুনি তোর পরিবারের কাছে সব কিছু ফাঁস করে দিচ্ছি। তোর আব্বুর নাম্বার বল। আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখন আমার রীতিমতো ভয় করছে, কারণ আব্বু এসব কথা জানতে পারলে আর কোনোদিন আমাকে স্কুলে আসতে দিবে না। তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাম, কাজটা আপনি ঠিক করছেন না। শুধু শুধু অন্যের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? আমি কি করছি? কেন আপনি আমার সাথে এরকম করছেন বলুন? আমার দ্বারা যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে বলুন, আমি সেটা শুধরে নিচ্ছি। তবু প্লিজ পরিবারকে এর মাঝখানে টানবেন না। ওনারা এই কথা জানতে পারলে আমাকে আর কোনো দিন স্কুলে আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে, টানবো না তোর পরিবারকে, কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে, না হলে এইটা তোর আব্বুর হাতে চলে যাবে। না না ম্যাডাম, প্লিজ এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবুও আব্বু যেন কিছু না জানতে পারে। ঠিক আছে, যা এখন ক্লাস থেকে ব্যাগ নিয়ে আয়। ম্যাডামের কথা শুনে আমি বেশ অবাক হয়ে ওনার দিকে তাকালাম। হয়তো জীবনে এই প্রথম কোনো ম্যাডাম তার ছাত্রকে এই রকমভাবে ব্ল্যাকমেইল করে কাজ করাচ্ছে। আমি আর কিছু না বলে ওনার কথা মতো ক্লাসরুম থেকে ব্যাগটা নিয়ে আসলাম। তারপর ওনার পিছু পিছু হাঁটছি আর মনে মনে ওনাকে গালি দিচ্ছি। স্কুল থেকে আমি আর ম্যাডাম দুজনেই বেরিয়ে গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছি। আমি কোনো কথা বলছিলাম না, শুধু চুপচাপ ওনার কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। উনি একটা রিক্সা দাঁড় করালেন, তারপর উনি রিক্সায় চললেন আর আমাকে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, ওঠ। না মানে ম্যাডাম, আপনার সাথে এক রিক্সায় উঠলে লোকজন দেখলে খারাপ ভাববে। যে যা খুশি ভাবুক, তোকে উঠতে বলেছি, উঠবি ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, বাধ্য হয়ে রিক্সায় চড়তে হলো। চুপচাপ বসে থাক, কোনো কথা বলবি না। কথা বললে একদম খবর করে ছেড়ে দেব। আমি রিকশায় চুপ করে বসে রইলাম আর ম্যাডাম আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে চুপটি মেরে শুয়ে রইলেন। ওনার এমন ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। উনি কেন এমন করছেন আমার সাথে? উনিও কি আমাকে ভালোবাসেন? কিন্তু এটা কি করে সম্ভব? উনি তো আজকেই আমার সাথে পরিচিত হলো, তাহলে কিভাবে সম্ভব এটা? উনি যেভাবে আমার গা ঘেঁষে বসে আছেন, মনে হচ্ছে আমি ওনার স্বামী। এইভাবে বেশিক্ষণ থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। কিন্তু কি করব? কথা বললে তো ওনার ধমক খেতে হবে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভয়ে ভয়ে ম্যাডামকে বললাম, ম্যাডাম একটু সরে বসুন প্লিজ। লোকে দেখলে কি ভাববে বলুন তো? কি আর ভাববে? লোকে ভাববে জামাই আর বউ একসাথে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন এসব? ম্যাডাম একটা দুষ্টু হাসি দিয়ে আবার আমার কাঁধে মাথা রেখে বসে রইলেন। আমার কাঁধের থেকে ওনার মাথা সরানোর সৎসাহস আমার নেই, কারণ ম্যাডাম যেইভাবে কথা শোনাচ্ছেন, বাড়াবাড়ি করলে উনি আমাকে ফাঁসিয়েও দিতে পারেন। আমিও আর কথা না বলে চুপ করে রইলাম। মনে মনে নিজেকে গালি দিচ্ছি, শালা কেন যে মেয়েটার হাত থেকে চিঠিটা নিতে গেলাম। আজ যদি চিঠিটা না নিতাম তাহলে আমাকে এইভাবে ফাঁসতে হতো না। আর আজকালকার মেয়েগুলা পারেও বটে, সুন্দর ছেলে দেখলেই পিছনে লেগে থাকে। দুদিন হলো স্কুলে গেলাম, এরই মধ্যে লাইক করে ফেলছে। এই বয়সে মেয়েগুলো প্রেম প্রীতির কি বোঝে? সব মেয়েগুলাই বদের হাড্ডি। আরও নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ ম্যাডামের কথার শব্দ আমার কানে ভেসে আসলো, যা এখন নাম। আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম।
ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে? কানতে শুনতে পারিস না? নামতে বলেছি তোকে। কেন? কেন মানে? পাশে তাকিয়ে দেখ, বুঝতে পেরে যাবি। ওনার কথা মতো আমি পাশে ঘুরেই তাকাতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তাই একবার হাত দিয়ে চোখ ডলে নিলাম ভালো করে। আবার তাকালাম, তাকিয়ে দেখি আমি আমার বাড়ির গেটের সামনে আছি। হায় আল্লাহ, এখন কি হবে আমার? কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমার পড়ালেখার 12টা বেজে যাবে। এলাকার লোক সবাই আমাকে ভালো করেই চিনে। ভয়ে ভয়ে চারপাশ ঘুরে তাকালাম, খুব বেশি মানুষ নেই, কারণ দুপুরবেলা তো তাই। কিন্তু ম্যাডাম আমার বাসা চিনে কি করে? উনি কি তাহলে আমাদের চেনা পরিচিত কেউ? যাই হোক, এখন সেসব ভেবে কাজ নেই। ম্যাডাম আমার বাসায় আসলেন কেন, এটাই জানতে হবে। আমি ম্যাডামের দিকে অসহায়ের মতো তাকালাম। ওনার চোখগুলো দেখে বুঝতে পারছি উনি খুব খুশিতেই আছেন। তার মানে কি উনি আমার আব্বুকে সত্যি সত্যি সব কিছু বলে দিবে? হায় আল্লাহ, আমাকে রক্ষা করো এই মেয়ের কাছ থেকে। কেন যে এই মেয়ে কপালে এসে জুটল, এখন আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। না জানি আব্বু এইসব কথা জানার পর কি হাল করে আমার। আর সব থেকে বড় কথা, আমি ওনার বড় ছেলে। উনি আমাকে নিয়ে গর্ববোধ করেন, কিন্তু এইসব ব্যাপার জানতে পারলে ওনারও অপমান হবে, সেই সাথে আমারও মান সম্মান ধুলোই মিশে যাবে। না, আর কিছু ভেবে কাজ নেই, যেভাবেই হোক ম্যাডামকে আটকাতে হবে, না হলে আমার আর পড়ালেখা করা হয়ে উঠবে না। তাই ম্যাডামকে আমি বিনীত সুরে বললাম, ম্যাডাম আপনি তো বলেছিলেন আব্বুকে কিছু বলবেন না, তাহলে বাসায় কেন নিয়ে আসলেন? প্লিজ ম্যাডাম, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আব্বুকে এইসব কিছু বললেন না, তাহলে যে আর আমার লেখাপড়া করা হয়ে উঠবে না, প্লিজ। ম্যাডাম একটা অট্ট হাসি দিয়ে বললেন, থুর পাগল, আমি তোমার আব্বুকে কিছু বলতে আসিনি, তোমাকে বাড়ি পৌঁছে এসেছি। তবে হ্যাঁ, আমার কথা মতো না চললে চিঠিটা তোমার আব্বুর হাতে চলে যাবে, মনে থাকে যেন। ম্যাডামের কথা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভয়ের মাত্রাটা একটু গেল, তবুও ভয়ে আমার বুকের ভেতরটা কেমন ধুরপুর ধুরপুর করতেছে। কিন্তু ম্যাডাম আমাকে ক্লাস করতে না দিয়ে বাসায় পৌঁছে দিলেন কেন? ম্যাডাম বললেন, কারণ তুমি যদি আজকে ফুল ক্লাস করতে তাহলে মেয়েগুলো ছুটির পর তোমার সাথে দেখা করত, আর তোমার কাছে তার প্রপোজের অ্যান্সার চাইতো, তাই তুমিও সুন্দর দেখে ওকে হ্যাঁ বলে দিতে, তাই তোমাকে বাসায় নিয়ে এসেছি। ম্যাডামের কথা শোনার পর অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলল, কি বলছেন এসব? আমি কেন ওই মেয়ের প্রপোজে রাজি হব? হবে হবে, সব ছেলেরা এমনই হয়, মেয়েদের দেখলেই পেছনে পড়ে থাকে। অন্য ছেলেরা কেমন তা আমার জানা নেই, কিন্তু আমি সবার থেকে আলাদা। আপনার মাথায় কোনো প্রবলেম আছে হয়তো, তাই সব ছেলেদের একরকম মনে করেন। চুপ কুত্তা, বেশি কথা বললে থাপড়ায় তোর সব দাঁত ফেলে দিব। যা এখন বাসায় যা, আর যতদিন আমি না বলবো স্কুলে আসবি না, বলে দিলাম। ম্যাডামের অগ্নিমূর্তি রূপ দেখে আমি আর কিছু বলার সাহস পেলাম না। রিক্সা থেকে নেমে বাসার মধ্যে চলে গেলাম, আর ম্যাডাম রিক্সা নিয়ে চলে গেলেন। কি মেয়ে বাবা, কথায় কথায় থ্রেট দেয়, মনে হয় মেয়েটার মাথায় কোনো গন্ডগোল আছে, তা না হলে কেউ এত রাগী হতে পারে কি করে? আর আমার উপরেই কেন রাগ দেখাই বুঝি না। দূর, এত সব ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে নে। পরে রুমের মধ্যে গেলাম, গিয়ে দেখি আম্মু বসে বসে স্টার জলসা দেখতেছে। সব মেয়েদের এখন একটাই নেশা, স্টার জলসা। এই স্টার জলসার জন্য আমি ভালো ভালো মুভিগুলো দেখতে পারি না। রিমোট ধরলেই আম্মু ঝাড়ি মেরে বলে, তোর পড়া নেই, যা পড়তে বস। আমি আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই আম্মু বলে, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে, তোর শরীর ঠিক আছে তো? জি আম্মু, আমার শরীর একদম ঠিক আছে, এমনি ভালো লাগছিল না তাই চলে এসেছি। এখন কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে আমার। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। অতঃপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলাম। আচ্ছা শোন, তোর আব্বু তোর জন্য একটা টিউশনি পড়ার ব্যবস্থা করেছে।
আজকে থেকেই সেখানে পড়তে যাবি, কেমন? আচ্ছা, আমি কোনো আপত্তি করলাম না, কারণ আমারও ইচ্ছা ভালোভাবে পড়ালেখা করার। আর টিউশনি পড়লে পড়াটাও আরও ভালোভাবে করতে পারবো, রেজাল্টও ভালো হবে। খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ পরে আম্মু এসে ডেকে দিল বিকালে। রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হলাম টিউশনি পড়তে যাওয়ার জন্য। আম্মু আমাকে সেই টিউশনি জায়গার নাম আর বাসার ঠিকানা আগে দিয়েছেন। অতপর আমি রিক্সা নিয়ে সোজা সেখানেই গেলাম। একটা দোতলা বাড়ির সামনে নামলাম। ঠিকানা অনুযায়ী এইটা সেই বাড়ি। অতপর আমি বাড়ির ভেতরে ঢুকলাম। নিচতলায় একটা দরজায় লেখাই রয়েছিল এখানে টিউশনি পড়ানো হয়। তাই আমি দরজায় নক করলাম। দরজায় নক করতেই একটা পিচ্চি মেয়ে দরজা খুলে দিল। আমাকে দেখে মেয়েটা মুচকি হাসি দিয়ে বলল। অতপর আমি আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেলাম। গিয়ে দেখি সেই বোরকা পরা ম্যাডামটা একটা চেয়ারে বসে আছে। আমি ওনাকে দেখেই থমকে দাঁড়ালাম। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনের ভিতরে টান টান উত্তেজনাটা আরও বেড়ে গেল। সেই সাথে আমার ভয়ে গলা শুকিয়ে গেল, কারণ স্কুলে এই একদিনে এত ভয় দেখাইছে, এখন না জানি আরও কত ভয় দেখাতে পারে আল্লাহ জানে। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে এই মেয়ের অত্যাচারের হাত থেকে রক্ষা করো। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজ শুনে আমার ধ্যান ভেঙে গেল। হা করে তাকিয়ে কি দেখছো? এদিকে এসে বসো এখানে। ওনার কথা শুনে আমি সাথে সাথে মাথা নিচু করে ওনাকে জিজ্ঞেস করলাম, না মানে ম্যাডাম, আপনার কাছেই কি আব্বু আমার টিউশনি পড়া ঠিক করেছিল? হ্যাঁ, কেন তুমি পারবে না? নাকি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে? না না ম্যাডাম, আমার এমন কোনো ইচ্ছা নেই। গুড বয়, এখানে এসে বসো। আমি বই খুলে বসে আছি। ম্যাডাম আমাকে ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করতে বলেছেন, কিন্তু শরম আর ভয় দুইটা জিনিস কাজ করছে, যার ফলে পড়াতে মন বসছে না। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, খুব পানি তেষ্টা পেয়েছে, কিন্তু আমি সঙ্গে কোনো ওয়াটার বোতল আনিনি। এখন কি করা যায়? ওনার কাছে চাইবো কিনা ভাবছিলাম। ভাবতে ভাবতে একবার চেয়ে নিলাম। ম্যাডাম, একটা কথা বলার ছিল। কি কথা বলো? না মানে ম্যাডাম, আমার একটু পানি তেষ্টা পেয়েছে, আমাকে কি একটু জল দেওয়া যাবে? পানি খাবে? আচ্ছা, আমার সাথে এসো। বলেই আমার হাত ধরে কিচেনে নিয়ে গেল। এতে আমি বেশ অবাক হয়ে গেলাম, কারণ উনি আমাকে পানি না দিয়ে হাত ধরে কিচেনে নিয়ে এলো। আসলে উনি কি চাইছেন কিছুই বুঝতে পারছিলাম না তখন। কিচেনে যাওয়ার পর উনি আমাকে পানি দিলেন। আমি সেই পানিটা খাওয়ার পর দাঁড়িয়ে রইলাম। আর হঠাৎ করেই ম্যাডাম আমার শার্টের কলার টেনে বলল, এই শোন, তোকে এখানে আমি এনেছি। এখন থেকে যদি অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করিস, তাহলে কিন্তু তোর 12টা বাজিয়ে রেখে দিব, দেখিস। ওনার কথা শুনে আমার সব কিছু গুলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। উনি আমাকে এখানে এনেছেন মানে? আম্মু যে বলল আব্বু নাকি টিউশনিটা ঠিক করেছে, তাহলে উনি আমাকে কিভাবে আনলেন? নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে, কিন্তু সেটা কি আমাকে জানতে হবে। আর সেটা জানতে হলে ম্যাডামের কাছে থাকতেই হবে। তাই আমি ম্যাডামকে বললাম, ঠিক আছে ম্যাডাম, যাব না। তারপর আবার ম্যাডামের হাত ধরে নিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়ার টেবিলের ওইখানে নিয়ে গেলেন। অবশেষে সবার পড়া শেষ। এখন সবাই আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে বের হচ্ছিল। আমিও ব্যাগ গুছিয়ে বের হয়ে যেতে লাগলাম। তখনই ম্যাডাম হাত ধরে টান মেরে বসিয়ে দিলেন। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। সবাই বেরিয়ে গেছে, আমাকে যেতে দিচ্ছেন না কেন? ম্যাডাম আমাকে বলল, এই শোন, কালকে স্কুলে তুই একা যাবি না, আমার সাথে যাবি, কেমন? মানে তুই কালকে রেডি হয়ে সঠিক টাইমে বাসার সামনে থাকবি, আর আমি তোকে যাওয়ার সময় নিয়ে যাব। কেন ম্যাডাম? আমি তো আর বাচ্চা ছেলে নই যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি একাই যেতে পারবো, আপনার আসতে হবে না। চুপ, বেশি কথা বলবি না। যেতে বলেছি যাবি, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। যাব না। যাবি না মানে? তুই যাবি, তোর বাপ সহ যাবে। তাহলে ওনাকেই নিয়ে যান, আমি যাব না। একটা চর বসিয়ে দিল আমার গালে।
বেশি জোরে লাগেনি, কিন্তু চটটা ভালোই লেগেছে। নরম হাতের গরম ছোঁয়া, ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা বেশি। আমি গালে হাত দিয়ে চুপ করে রইলাম আর ম্যাডাম বললেন, চিঠির কথা ভুলে গেছিস মনে হয়। চিঠির কথা শুনে বুকের ভিতর ভয় ঢুকে গেল। অতঃপর উনি যা বললেন তাতে রাজি হয়ে বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। ফ্রেশ হয়ে মোবাইলে একটু গোতাগুতি করছিলাম, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে মেইলি কণ্ঠে ভেসে এলো, আই লাভ ইউ। সাথে সাথে ফোনটা হাত থেকে পড়ে গেল বিছানার উপরেই। আবার তুললাম, কল কেটে গেছে, তাই আমি ফোন দিলাম। কিন্তু এই কি, ফোন বন্ধ করে রেখেছে কেন? এত তাড়াতাড়ি ফোন কিভাবে বন্ধ করে? আবার কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই, ফোন বন্ধ। চিন্তায় পড়ে গেলাম, কে এই মেয়েটা? হঠাৎ করে ফোন করে আই লাভ ইউ বলার কারণটা কি? মেয়েটা কি আমাকে চিনে নাকি আরও নানা রকম চিন্তা ভাবতে ভাবতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। ম্যাডাম যখন বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে আমার আর কি করার? ওনার কথা শুনতে যে আমি বাধ্য, কারণ ওনার কাছে আমার স্কুল লাইফ আর মান সম্মানের চাবিকাঠি রয়েছে। তাই বাধ্য ছেলের মতো ওনার কথাগুলো মানতে হবে, না হলে কপালে শনি আছে। মনে মনে আরও নানা রকমের চিন্তা ভাবনা করছিলাম, কি করব, কিভাবে ম্যাডামের হাত থেকে বাঁচব, এইসব আর কি। কিন্তু আর যাই হোক, ম্যাডামটা সত্যি খুব ভালো, পর্দা করে চলে। ওনার এই রকম পর্দা করে চলার কারণেই ওনাকে আমার এত ভালো লাগে। উনি তো আমার ফার্স্ট ক্রাশ, কিন্তু উনি আমাকে যেভাবে ব্ল্যাকমেইল করছেন, ওনার প্রতি আর ক্রাশ নামক শব্দটা ইউজ করা যায় না। বড্ড বেশি রাগী আর জেদি, যা বলে তাই করে, কাউকে পরোয়া করে না। এখন ওনার প্রতি আমার ভয় কাজ করে, কখন কি করে বসে আল্লাহ জানে। আরও নানা ধরনের কথা ভাবছিলাম। এমন সময় একটা বড় সাদা রঙের গাড়ি আমার সামনে এসে থামলো। আমিও প্রথমে তেমন একটা নজর দিইনি, কিন্তু যখন দেখলাম গাড়ি থেকে একটি মেয়ে নামলো, তখন বুঝতে পারলাম মেয়েটি আমাদের স্কুলের, কারণ ওর জামার গায়ে আমাদের স্কুলের ব্যাজ লাগানো ছিল। মেয়েটা দেখতে বেশ সুন্দর, মডার্ন আর অনেক বড়লোক হয়তো। ধুর, তাতে আমার কি, যেই হোক না কেন, আমার দেখে কাজ নেই। কিন্তু হঠাৎ মেয়েটা আমার সামনে এসে হাত ধরে বলতে লাগলো, এসো আমার সাথে এসো। যখন মেয়েটা আমার হাত ধরল, তখন মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি। থমকে দাঁড়ালাম, আমি হাঁটতে পারছিলাম না, এতটাই অবাক হয়েছি আমি। একটা অচেনা মেয়ে হঠাৎ এইভাবে হাত ধরে বসলো। মেয়েটা আমার থমকে দাঁড়ানোতে আবার বলতে লাগলো, কি হলো, চলো। আমার ধ্যান ভেঙে গেল, বাস্তবে ফিরে এলাম। সাথে সাথে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। হাতটা ছাড়িয়ে নেওয়াতে মেয়েটা আমার আরও কাছে চলে এলো। অগ্নিমূর্তি ধারণ করেছে মেয়েটা। আমি শুধু চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম, কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে ঠাস চড় মারল। আমি ভয়ে গালে দিলাম, কিন্তু আমার কোনো ব্যথা করছে না। তার মানে আমার গালে পড়ে নেই। তাই সামনের দিকে তাকালাম, তাকিয়ে দেখি মেয়েটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হায় আল্লাহ, ওকে আবার কে মারলো? পিছন থেকে কে যেন আমার হাত ধরে এক টান দিল। টান দেওয়ার ফলে আমি একটু পেছনে সরে গেলাম। তাকিয়ে দেখি বোরকাওয়ালি ম্যাডাম। স্তব্ধ হয়ে গেলাম। এখন কি করি? ম্যাডাম যে আমাকে আস্ত খেয়ে ফেলবেন। যেই রাগী মেয়ে, আমাকে কারোর সাথে কথা বলতে দেখলেই হলো আমার 12টা বাজিয়ে ছাড়ব। ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমার আর বুঝতে বাকি রইল না যে উনি এখন এই রাগটা আমার উপর ঝাড়বেন। ভয় মেশানো গলায় ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি? চুপ, একদম চুপ।
আগে ওর খবরটা নিয়ে নেই তারা। আমি চুপ করে গেলাম। কথা বলতে গেলে হয়তো চটটা আমার গালে পড়তে পারে, তাই কোনো কথা বললাম না। ম্যাডাম মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম খুব ভয় পেয়েছে, তাই গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ম্যাডাম মেয়েটিকে বলল, কি রে, তুই এখানে কি করছিস? আর তোর সাহস কি করে হলো ওর হাত ধরার? মেয়েটি কাঁদো কাঁদো গলায় ম্যাডামকে বলল, না মানে ম্যাডাম, ও এখানে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম ওকে লিফট দিই, সেই জন্য হাতটা ধরেছিলাম। ফের যদি তুই ওর কাছে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। যা এখন স্কুলে যা। মেয়েটি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়িটা আস্তে আস্তে চলে গেল। তারপর খেয়াল করলাম ম্যাডাম আমার দিকেই এগোচ্ছেন, তাই ভয়ে মাথা নিচু করে ফেললাম। ম্যাডাম আমার কাছে এসে আমার হাত ধরে বলল, চলো। ম্যাডামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। মনে হলো কি হলো ম্যাডামের, আমাকে বকা দিল না, উল্টা আরও রোমান্টিক ভাব দেখা যাচ্ছে। আমি কোনো কথা বললাম না। ম্যাডাম আমাকে নিয়ে রিকশায় চললেন। তারপর রিকশাওয়ালা আপন মনে গাড়ি চালাচ্ছে, আর ম্যাডামের রোমান্টিক ভাবটাও একটু বাড়ছে। ম্যাডাম আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলেন, আমার কাঁধে মাথা রাখলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আচ্ছা অলোক, ওই মেয়েটাকে তোমার ভালো লাগে? একটু আগে যে মেয়েটার সাথে কথা হলো ওইটাই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ ভেবেচিন্তে উত্তর না দিলে পরে আবার উল্টো ঘটনা ঘটতে পারে। আমি ম্যাডামকে বললাম, মোটামুটি ভালোই দেখতে। কি বললে? কই কিছু না তো। তুমি কি জানো ওই মেয়েটা কে? না। ওই মেয়েটাই হচ্ছে মিমি, যে তোমাকে চিঠিটা দিয়েছিল। ও তাই? বেশি আর কথা বললাম না, শুধু ম্যাডাম আমাকে বললেন আমি যেন ওর থেকে দূরে দূরে থাকি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বেশ কিছুক্ষণ পর স্কুলে চলে এলাম। আমি আর ম্যাডাম রিক্সা থেকে নামলাম। অবশ্য ভাড়াটা ম্যাডামই দিছে। আমি ভেতরে যেতে লাগলাম। এমন সময় ম্যাডাম বললেন, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম আমার সামনে মুখ বরাবর এসে দাঁড়ালেন। প্রথমে আমার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বললেন, কি অবস্থা করেছে চুলগুলোর? হ্যাঁ, একেবারে বাদরের মতো দেখাচ্ছে। চুলগুলো কেটে ছোট করে আসবা কেমন? আমি শুধু একটু মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালাম। তারপর চলে এলাম ক্লাসে। ক্লাসে বসে আছি, এখনও ক্লাস শুরু হতে অনেক সময় বাকি। বইটা বের করে ম্যাডামের দেওয়া পড়াগুলো রিভাইজ দিচ্ছিলাম। এমন সময় পাশে থেকে কে যেন ডাকছে আমাকে। এমনটা মনে হলো, তাই পাশে ফিরে তাকালাম। দেখি জানালা দিয়ে সেই নুসরাত নামের মেয়েটা আমাকে নিচু গলায় ডাক দিচ্ছে। পাশেই ম্যাডামদের অফিস রুম, তাই আমি নুসরাতকে বললাম, কি হয়েছে? সে কিছু না বলে আমার দিকে একটা কাগজ ছুঁড়ে মারল আর দৌড়ে চলে গেল। আমি বোকা সেজে বসে রইলাম। আজকালকার মেয়েরা দেখি যখন তখন কাগজ ছুঁড়ে মারে। মানতে হবে বাংলাদেশের নারী সমাজ অনেক উন্নত হয়েছে। চিঠিটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে খুলে পড়তে শুরু করলাম। খুব বেশি কিছু লেখা ছিল না, শুধু লেখা ছিল, আমার প্রশ্নের জবাব চাই, আমাকে ভালোবাসবে কিনা আজকের মধ্যে জানাবে। স্কুল ছুটির পর লেকের ধারে ওয়েট করব তোমার জন্য। এইটুকু লেখা ছিল। কি আর বলবো, কিছু বলার নাই। মেয়েরাও জোর করে ভালোবাসা আদায় করে নিতে জানে, কিন্তু একটা পিচ্চি মেয়ে যে তা জানে আমার জানা ছিল না। আরে বাবা, ভালোবাসা কি হাতের মোয়া নাকি যে চাইলেই দিয়ে দিব? দুজন দুজনের মনের টান থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, তবেই না ভালোবাসা পূর্ণতা পাবে। এই পিচ্চি মেয়েগুলো এসবের কি বোঝে? চিঠিটা আবার মুচড়ে ফেলে দিলাম ময়লা রাখার ঝুড়িতে। ক্লাস শুরু হয়ে গিয়েছে। ম্যাডাম আসলেন। আজকে ম্যাডামকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল কালো রঙের বোরকাতে। সত্যি ম্যাডামকে অপরূপ সুন্দর লাগছিল। যদি বোরকার তলে থাকা মায়াবী মুখখানি দেখতে পারতাম তাহলে হয়তো নিজেকে ভাগ্যবান মনে হতো, কারণ উনি আমার ফার্স্ট ক্রাশ। আর ক্রাশকে দেখার সৌভাগ্য কয়জনের হয়? অতঃপর ক্লাস আরম্ভ হলো। সবাই মনোযোগ দিয়ে পড়ছে, শুধু আমার মনোযোগ ম্যাডামের দিকে।
বারবার ওনার দিকে আর চোখে দেখছিলাম। ম্যাডাম হয়তো সেটা বুঝতে পেরেছেন, কিন্তু আমাকে কিছু বলল না। আজকে সব ক্লাসই ভালো হবে মনে হয়, কারণ আজকে ম্যাডামের বকা শুনতে হয়নি। খানিকক্ষণ বাদে ক্লাসে প্রিন্সিপাল স্যার এলেন আর বললেন, তোমরা সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। স্কুল থেকে তোমাদের সবার জন্য আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা অংশগ্রহণ করতে চাও সবাই অফিস কাউন্টারে পর্যাপ্ত পরিমাণে ফি জমা দিয়ে দিও। এই শুক্রবারে সকালে আমরা সবাই রওনা হব। জায়গা ও সময় তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই খুব খুশি হলো। হইচই শুরু করে দিল সবাই। আমার পাশে বসে থাকা একটি ছেলে, নাম সিয়াম, সে আমাকে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? খুব মজা হবে। যাব। অতঃপর স্যার চলে গেলেন। সবাই পড়ায় মনোযোগ দিলেন। আমিও পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ ম্যাডাম আমার সামনে এসে দাঁড়ালেন। আমি কিছুটা চমকে গেলাম। ম্যাডাম বললেন, তুমিও কি যাবে আনন্দ ভ্রমণে? হ্যাঁ, যাব। ওকে, আজকে ছুটির পর বাসায় যেতে হবে না, সোজা আমার সাথে যাবে। ছুটির কথা বলতেই আমার মিমির কথা মনে পড়ে গেল। মিমি তো আমাকে দেখা করতে বলেছিল, ও তো আমার জন্য ওয়েট করবে বলেছে। তাই আমি এসব ভেবে ম্যাডামকে বললাম, ম্যাডাম ছুটির পর বাসায় যেতে হবে, আমার কিছু কাজ আছে আজকে। মিথ্যা বললাম, আমার কোনো কাজ নেই। ম্যাডাম আর কিছু বললেন না, তিনি তার চেয়ারে গিয়ে বসে পড়লেন। আমি ভাবছি, আজকে ম্যাডাম এত ভালো হয়ে গেলেন কি করে? আমাকে কিছু বলছে না কেন? আমি যাই বলছি ম্যাডাম সব কিছু মেনে নিচ্ছে। অবশেষে স্কুল ছুটি হলো। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বের হলাম। স্কুলের পাশেই লেক আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের ধারে। মিমি সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। আমি মিমির কাছে গেলাম। মিমি আমাকে দেখেই বলল, এদিকে আসো। হাত ধরে গাছের কোণায় নিয়ে গেল। বলো, কি বলবে? মিমি আমাকে ধাক্কা দিয়ে গাছের সাথে ঠেকিয়ে দিল। আমি হকচকিয়ে গেলাম। মিমি ধীরে ধীরে আমার সামনে আসতে লাগলো। একসময় মিমি আমার একেবারে মুখের সামনে এসে পড়েছে। ওর গরম নিঃশ্বাসগুলো আমার মুখের উপর পড়ছে। হঠাৎ মিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মেলে দিল। আমিও নিজেকে সামলাতে পারিনি। মিমি হাতে নিজেকে সঁপে দিলাম। নিজেকে সামলাতে না পেরে মিমিকে জড়িয়ে ধরলাম। মিমি আমার ঠোঁট চুষতে লাগলো। এমন সময় মিমি আমাকে ছেড়ে দৌড়ে পালালো। ও আমাকে ছাড়তেই আমার হাঁপানি শুরু হয়ে গেল। কিন্তু মিমি এভাবে পালালো কেন? হঠাৎ করে আমাকে পেছন থেকে টান মারলো। আমি ভাবলাম হয়তো মিমি, কিন্তু না। চোখ মেলে তাকানোর আগেই ঠাস ঠাস করে দুটো চরমারা শব্দ শুনতে পারলাম। কানের নিচে চিনচিন ব্যথা অনুভব করছি। খুব জোরে লেগেছে চর দুটো। কিন্তু মারল কে? মাথা তুলে সামনে তাকালাম। তাকিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে, আর তার হাত ধরে দাঁড়িয়ে আছে বোরকাওয়ালি ম্যাডাম। ভয়ে আমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। এখন না জানি কি করে বসে আল্লাহ জানে। ম্যাডামের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ওনার চোখের দিকে তাকিয়ে আমার ভয়টা দ্বিগুণ বেড়ে গেল। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, এই মেয়ের হাত থেকে রক্ষা করো খোদা, আর জীবনেও এমন ভুল হবে না, শুধু শেষবার রক্ষা করো। ম্যাডাম মিমির হাত ছেড়ে মিমিকে বলল, মিমি, তুই এখন বাসায় যা, কালকে তোর আব্বু আম্মুকে আমার সাথে দেখা করতে বলবি। মিমির দিকে চেয়ে দেখি ভয়ে কান্না করে দিছে। পুরো বেবিদের মতো লাগে কাঁদলে মিমি। মিমি কান্না স্বরে ম্যাডামকে বলল, প্লিজ ম্যাম, আমাকে যা শাস্তি দেবার দেন, তবুও আমার আপুকে কিছু বলবেন না। উনি জানতে পারলে আর আমাকে স্কুলে আসতে দিবে না। আমি আপনার দুটি পায়ে ধরছি ম্যাম, আমি আর জীবনেও এমন ভুল করবো না। প্লিজ ম্যাম, একটাবার সুযোগ দেন, আমি আর কোনো দিন ওর সামনে যাব না। ম্যাডাম মিমির কান্না দেখে মিমিকে বলল, এই শেষবার মাফ করলাম, ফের যদি ওর আশেপাশেও দেখেছি তাহলে তোর আর রক্ষে নেই। যাও এখন বাসায় যাও। অতপর মিমি চলে গেল। কিন্তু আমার কি হবে এখন? ম্যাডাম যে আমার দিকে তেড়ে আসছে,
এখন মনে হয় আমাকে আস্ত গিলে খাবে। ভাবছি পালালে কেমন হয়, কিন্তু কী লাভ, উল্টো আরও বেশি ক্ষতি। ম্যাডাম আমার কাছে এসে রাগী স্বরে বলতে লাগলো, এই তোর জরুরি কাজ, তাই না? চুপ করে থেকে পার পাবি না। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। ম্যাডাম তার ব্যাগ থেকে ফোনটা বের করলো। এটা কি দেখেছিস? আমি সামনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। ম্যাডাম ফোনের মধ্যে সব কিছু ভিডিও করে রেখেছে। এখন আর আমার বাঁচার কোনো উপায় নেই। আজকেই আমার স্কুল জীবনের সমাপ্তি, আর কিছু করার নেই। অসহায়ের থেকেও খারাপ অবস্থা আমার। করুণার দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এটা কেন করলেন ম্যাডাম? আমার তো কোনো দোষ ছিল না। সব তো ওই মেয়েটাই করেছে। তাহলে কেন আমাকে শুধু শুধু ফাঁসাচ্ছেন? তোকে না বলেছিলাম ওর থেকে দূরে দূরে থাকবি? আর আজকে তোকে জিজ্ঞেস করলাম আমার সাথে যেতে পারবি কিনা, তুই মিথ্যে বললি, তাই এটা করেছি। এখন বল তোকে কি শাস্তি দেওয়া উচিত? যা খুশি করেন। রাগ দেখিয়ে চলে এলাম ওইখান থেকে। ম্যাডাম ওইখানেই দাঁড়িয়েছিল। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। তার পরের দিন আর স্কুলে যাইনি। ভালো লাগছিল না স্কুলে যেতে, কোচিংও করতে চাইনি। কিন্তু আজকে যেতে হবে, কারণ আজকে সবাই আনন্দ ভ্রমণে বের হবে। তাই আমি সকাল সকাল রেডি হয়ে স্কুলে গেলাম। গিয়ে ম্যাডামকে কোথাও দেখিনি। স্যাররা সবাই ব্যস্ত, আর অনেক ছেলেমেয়েরাই আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য সেজে গুজে এসেছে। 2টা বাস আনা হয়েছে। আমি আগে থেকেই বাসে গিয়ে বসে মোবাইলে গান শুনছিলাম। পুরো বাস ফাঁকা, এমনকি ড্রাইভারও নেই, কারণ বাস ছাড়তে এখনও 2 ঘন্টা বাকি। আমি জানালার ধারে সিটে বসে আছি, আর সবাই বাইরে মাঠে কথা বলছে হাসি খুশি। হঠাৎ ম্যাডাম বাসে উঠলেন। হয়তো আগেই আমাকে বাসে উঠতে দেখেছেন। আমি তেমন একটা পাত্তা দিলাম না। ম্যাডাম কালো রঙের একটা বোরকা পরে এসেছিল, দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল। তাতে আমার কি? আমি মুখ ঘুরিয়ে বসে রইলাম। ম্যাডাম এসে আমার পাশের সিটে গা ঘেঁষে বসতে বসতে বললেন, কি অলোক সাহেব, রাগ করেছেন? ওই কুত্তা, কথা বল, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দিব। ম্যাডাম এবার সহ্য করতে না পেরে ধুমধাম করে আমার হাত আর পেটে কিল ঘুষি মারতে লাগলো। বলেন তো, ওনার নরম হাতে মায়ের খেতে কার না ভালো লাগবে? আমি নিজের হাসি থামিয়ে রাখতে পারিনি, হেসে ফেললাম। ম্যাডাম আরও বেশি রেগে গেলেন, উঠে চলে যেতে চাচ্ছিলেন। হঠাৎ ওনার হাত ধরে টান মারলাম, কিন্তু কেন টান মারলাম তা আমি জানি না। নিজের অজান্তেই হাতটা চলে গেল। ম্যাডাম আমার বুকের উপর এসে পড়ল। লজ্জায় ম্যাডাম চোখ বন্ধ করে ফেললেন। খুব মায়াবী লাগছিল ম্যাডামকে তখন। ওনার হালকা গরম নিঃশ্বাসটা আমার উপর পড়ছিল, তা আমি অনুভব করতে পারছি। ম্যাডামের কপালের সাথে আমার কপাল ঠেকে বেশ অনেকক্ষণ ম্যাডামকে জড়িয়ে ধরেছিলাম। ঘোরের মধ্যে ছিলাম দুজনেই। কয়েক মুহূর্তের জন্য ম্যাডাম শরীর সুবাস আমাকে পাগল করে দিয়েছিল। হঠাৎ ম্যাডাম নিজেকে জোর করে ছাড়িয়ে নেয় আর দৌড়ে পালায়। আমার বুঝতে বাকি রইল না ম্যাডাম শরম পেয়েছে। আমিও তখন এইসব কথা ভেবে একটা মুচকি হাসি দিয়ে বাস থেকে নেমে পড়লাম। ম্যাডাম অফিস রুমে। আমি ক্লাসের ছেলে সিয়ামের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম। এমন সময় ম্যাডাম আমাকে ডাক দিলেন। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি শুধু কিছুক্ষণ আগের কথা ভেবে হাসছিলাম, আর ম্যাডাম তা ভালো করেই খেয়াল করলো। ওই একদম হাসবি না বলে দিলাম। আচ্ছা। শোন, আজকে মিমিও আমাদের সাথে যাবে, তাই ওর থেকে দূরে দূরে থাকবি, না হলে চিঠিটা আর ভিডিওটা সোজা তোর আপুর হাতে চলে যাবে, মনে থাকে জানো? থাকবে। যা গিয়ে গাড়িতে বস, আর কিছুক্ষণ পর গাড়ি ছাড়বে। অতঃপর আমি সেখান থেকে চলে আসলাম। তারপর গাড়িতে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর সবাই এসে হাজির। সবাই সবার সিটে বসে পড়েছে, কিন্তু মিমিকে দেখতে পাচ্ছি না কেন। তার মানে অন্য বাসে বসেছে হয়তো। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে আমার পাশের সিটে বসে পড়লেন। এ কি ম্যাডাম, এখানে বসলেন কেন? তো কি হয়েছে? কিছু না, তবে স্যাররা খারাপ ভাববে। ভাবুক, তাতে আমার কি, তুই চুপচাপ বসে থাক।
আর কথা বাড়ালাম না, বসে রইলাম। বাস ছাড়ছে, গন্তব্য কুয়াকাটা। সবাই খুব খুশি। সারা রাস্তায় ম্যাডাম আমার সাথে অনেক কথা বললেন, মজা হলো খুব। ম্যাডামের সাথে আজকেই প্রথম ফ্রিভাবে কথা বললাম। অতঃপর 3টা বাজে সবাই কুয়াকাটা এসে পৌঁছালাম। সবাই নেমে গেছে, আশেপাশে ঘোরাফেরা করছে সবাই, শুধু আমি আর ম্যাডাম নামি নাই। ম্যাডাম নামবেন না? তুই নামবি না? নামবো তো, চলেন। অতঃপর আমি আর ম্যাডাম একসাথে নামলাম। ম্যাডাম আমার হাত ধরে হাঁটছে। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকাই। ম্যাডাম কিছু না বলে চুপ করে রইল। হাঁটতে হাঁটতে একটা বাগানের ধারে চলে এলাম আমি আর ম্যাডাম। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। এই অলোক, দেখ দেখ গোলাপ ফুলগুলো কত সুন্দর, তাই না? সত্যিই খুব সুন্দর। আমার ওগুলো চাই, তুই এনে দে। দিচ্ছি, দাঁড়ান। পরে ওই বাগান থেকে 3টা সুন্দর দেখে গোলাপ ফুল তুলে আনলাম। এই নেন। এইভাবে দিলে নিব না। তাহলে কিভাবে দিব? হাতও গেড়ে দিবে, যেভাবে ছেলেরা মেয়েদের প্রপোজ করে সেভাবে দিবা। কেন কেন ওইভাবে দিব কেন? আমি তো আর আপনাকে প্রপোজ করছি না, তাই না? এত কিছু বুঝি না, যেভাবে দিতে বলেছি সেভাবেই দিবি, ব্যাস। ধুর, আপনি খালি আমার সাথে রাগ দেখেন কেন? দিবি কিনা বল। দিচ্ছি তো। পরে হাঁটু গেড়ে ম্যাডামের দিকে হাত বাড়িয়ে বললাম, এই সুন্দর ফুটন্ত গোলাপগুলো শুধু আপনার জন্য। দয়া করে এই ফুলগুলো গ্রহণ করে আমাকে ধন্য করুন ম্যাডাম। ম্যাডাম ফুলগুলো হাত দিয়ে বললেন, তুমি একেবারে কাঁচা, কিছুই বোঝো না দেখছি। আপনি আছেন তো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। চলো হাঁটা যাক। ম্যাডাম আবার আমার হাত ধরে হাঁটা শুরু করলেন। আমরা সবাই আবার আগের জায়গায় এক হলাম। একটু পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। মিমিও দেখলাম টেবিলে বসে আছে, আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছিল। ম্যাডাম তা লক্ষ্য করে আমাকে বললেন, খবরদার, যদি ওর সাথে আবার কথা বলার চেষ্টা করো তো তোমার কপালে খুব খারাপ আছে। আমি ভয়ে কিছু বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। পরে ম্যাডাম স্যারদের ওখানে গেলেন। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পাশে রাস্তার ওই পাশে একটা মোবাইল ফ্লেক্সির দোকান দেখা যাচ্ছে। যাই গিয়ে ফ্লেক্সি করে আসি। সেখান থেকে হাঁটা শুরু করলাম। ম্যাডাম আমাকে পিছন থেকে ডাক দিলেন, এই অলোক, কই যাও? আসছি ম্যাম। পাশে তাকাতেই দেখে একটা সাদা রঙের কার আমার দিকে তেড়ে আসছে। আমি সরে দাঁড়ানোর আগেই গাড়িটা আমাকে ধাক্কা মেরে চলে যায়। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। চোখের পাতা দুটো ধীরে ধীরে মিশে একাকার হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেললাম আমি। তারপর কি হয়েছিল কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলাম। হাতে অনেক ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। ডান হাতে পুরোটাই তো ব্যান্ডেজ করা। সব ছাত্রছাত্রীরা আমাকে দেখতে এসেছে। আশেপাশে ভালো করে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা হোটেল। ম্যাডাম আমার পাশে বসে আছেন আর বাকি সব স্যাররাও এখানে উপস্থিত আছে। আমি উঠে বসলাম। আরে আরে, উঠে বসছো কেন? প্লিজ শুয়ে থাকো। না ম্যাম, আমি ঠিক আছি। মাঝখান থেকে হেড স্যার এসে আমার পাশে বসলেন। এখন কেমন লাগছে? ভালো। সরি স্যার, আমার জন্য আজকে আনন্দের দিনটা মাটি হয়ে গেল। আরে দূর বোকা ছেলে, আগে মানুষের সুস্থতা দরকার, তারপর জীবনে আনন্দ দরকার। সুস্থ না থাকলে কি করে আনন্দ করবে? আর তাছাড়া ডাক্তার বলছেন তুমি 2-3 দিন এর মধ্যেই ভালো হয়ে যাবে। অতপর আমি আর কোনো কথা বললাম না। স্যার সব ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে চলে গেলেন। শুধু ম্যাডাম গেলেন না, উনি আমার কাছে থেকেই গেলেন। আমি ম্যাডামকে বললাম, আপনি যাবেন না? তোমাকে রেখে কি করে যাব বলো? কেন? আমি না গেলে আপনি যাবেন না কেন? কারণ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি তো বাচ্চা ছেলে না,
কিভাবে নিজের দায়িত্ব নিতে হয় তা আমি ভালো করে জানি। আপনি যান, গিয়ে ওদের সাথে আনন্দ করেন। আমি চাই না আমার জন্য আপনার আনন্দটা মাটি হয়ে যাক। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তুমি চুপ করে থাকো এখন। আমি তোমাকে নিজ হাতে এখন খাইয়ে দিব। ম্যাডামের কথা শুনে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। ফার্স্ট ক্লাসের হাতে খাবার তুলে খাওয়ার সৌভাগ্য কয়জনের হয়? আমার এখন নিজেকে লাকি মনে হচ্ছে। ম্যাডাম ফল কাটায় ব্যস্ত, কিন্তু ফল খেতে আমার একদম ভালো লাগে না। তাই ম্যাডামকে বললাম, ম্যাডাম এগুলো আমার খেতে ভালো লাগে না, এগুলো আমি খাবো। এ মা, এ কি কথা? এসব না খেলে শরীর শক্তি পাবে কই থেকে? ডাক্তার যে এগুলো বেশি করে খেতে বলেছেন। বললেই হলো আমি খাবো না? আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাবে। আজকে তো সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। চলবে ম্যাম। অতঃপর ম্যাডাম নিজের ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলেন। ওইটাতেই বিরিয়ানি রাখা ছিল। পরে সেটা চামচ দিয়ে তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষে ম্যাডাম বললেন, এখন এই ওষুধটা খেয়ে রেস্ট নাও। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আমি শুয়ে আছি, উঠতে পারছি না, হাতে একটু বেশি ব্যথা করছে। তখন ম্যাডাম আমাকে বললেন, আচ্ছা অলোক, তোমার খুব ব্যথা লেগেছে তাই না? বেশি না, একটু পরে ঠিক হয়ে যাবে। সরি, আমাকে মাফ করে দাও। আমার ভুলের জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আরে কিছু হবে না ম্যাডাম। আচ্ছা এখন তুমি শুয়ে থাকো। অতঃপর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার চোখ জোড়া দুটো বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে গেলাম আমি। হঠাৎ কেমন যেন শরীরটা খুব গরম গরম লাগছে। শরীরে ব্যথার জন্য জ্বর জ্বর অনুভব হচ্ছে। বিড়বিড় করছিলাম একা একা। কি আবোল তাবোল বলছি নিজেই জানি না। কয়েকবার চোখ মেলে তাকিয়েছিলাম। ঝাপসা ঝাপসা চোখে দেখেছিলাম ম্যাডাম আমার পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছেন মাথায়। তখন একটু মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। ধীরে ধীরে মুখের উপর কারো গরম নিঃশ্বাসটা অনুভব করতে পারছিলাম। নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে আমার। এক পর্যায়ে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়েছিল। আবার ঘুমিয়ে গেলাম। খুব সকালে জানালা দিয়ে সূর্যের আলো আমার মুখের উপর এসে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে কোনো মতন তাকিয়ে দেখি ম্যাডাম আমার বুকের মাথা রেখে শুয়ে আছেন। আমি কিছুটা আঁতকে উঠে, কারণ কেউ জানতে পারলে খারাপ ভাববে। ম্যাডামকে আমার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু ম্যাডাম ঘুমের ঘোরে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু ম্যাডাম এমনভাবে আমাকে জড়িয়ে ধরেছিলেন যে কিছুতেই উঠতে পারছিলাম না। শুয়ে রইলাম আমিও। এখন ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। সেটা হচ্ছে ম্যাডামকে দেখার উত্তেজনা। নিজের মনকে কোনোভাবেই মানাতেই পারছিলাম না। অবশেষে সিদ্ধান্ত নিলাম ম্যাডামের চেহারার নিকাবটা একটু তুলে দেখার। তাই ধীরে ধীরে হাতটা ম্যাডামের মুখের কাপড়ের দিকে বাড়ালাম। প্রথমবার আর দ্বিতীয়বার সাহস পেলাম না, হাতটা সরিয়ে নিলাম। তৃতীয়বার হাতটা বাড়িয়ে যেই ম্যাডামের মুখের কাপড়টা প্রায় তুলব, ঠিক তখনই ম্যাডাম লাফ দিয়ে উঠে বসলেন। আমি থ মেরে গেলাম। এখন কি করি? ম্যাডাম আমাকে আস্ত গিলে খাবে এখন। ম্যাডাম ওনার মুখের কাপড়টা হাত দিয়ে ভালোভাবে বেঁধে নিলেন। একটু এলোমেলো আমি করে দিয়েছিলাম। ম্যাডাম বিছানা থেকে নেমে গেল। আশ্চর্যজনক ব্যাপার হলো ম্যাডাম আমাকে কিছুই বলল না। এতে আমি বেশ অবাক হলাম। কিছুক্ষণ ম্যাডামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। শেষমেশ ম্যাডাম ওয়াশরুমে চলে গেলেন। আর আমি শুয়ে শুয়ে ভাবছি, ম্যাডাম আমাকে কিছু বলল না কেন? রাতে আমার হালকা জ্বর এসেছিল। সারা রাত ম্যাডাম আমার সেবা করেছেন, মাথায় জলপট্টি দিয়ে দিয়েছেন, কিন্তু কেন কেন এইসব করছেন উনি? তাহলে কি উনিও আমাকে ভালোবাসেন? যদি সত্যি ওনার মনে আমার জায়গা হয়ে থাকে, তাহলে যে করেই হোক
যেভাবেই হোক জেনেই দম নেব আমি। কিছুক্ষণ পর ম্যাডাম ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন। আজকে ম্যাডামকে খুব সুন্দর লাগছে, নেভি কালারের বোরকা পরেছেন, খুব মানিয়েছে ম্যাডামকে। ম্যাডাম আমার কাছে এলেন। ফ্রেশ হবে না? হবে তো। তুমি উঠে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। পর আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। পা দুটো ফ্লোরে রেখে হাঁটার আগে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ম্যাডাম আমার হাত ধরলেন আর বললেন। পরে আমি ওনার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। উনি আমাকে ওয়াশরুম অবধি পৌঁছে দিলেন আর বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তার রেডি করছি। আচ্ছা। অতঃপর ম্যাডাম চলে গেলেন আর আমিও কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। ম্যাডাম আমার হাত ধরে ধীরে ধীরে খাবার টেবিলে নিয়ে বসিয়ে দিলেন। তারপর নিজের হাতে তুলে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে ম্যাডাম আর আমি বেরিয়ে পড়লাম বাইরে হাঁটতে যাওয়ার জন্য আর সবার সাথে দেখা করার জন্য। ওনারা হয়তো চিন্তা করছেন। কিছুক্ষণ পর বাকি স্যার ম্যাডামদের সাথে দেখা করলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ম্যাডাম আমার কাছে এসে বললেন, চলো আমরা ওই দিকটাতে থেকে হেঁটে আসি। আমি কোনো আপত্তি করলাম না। ম্যাডাম আর আমি একসাথে হাঁটা শুরু করলাম। ম্যাডাম আমার বাম হাতটা ধরে রয়েছেন, কারণ ডানটা তো মুচকে গেছে আর ব্যান্ডেজ করা। হাঁটতে হাঁটতে আমরা একটি লেকের ধারে চলে এলাম। খুব সুন্দর দেখাচ্ছিল লেকের জলটা। আমি আর ম্যাডাম একটি লেকের ধারে বসলাম। ম্যাডাম কোনো কথা বলছিল না আর আমিও চুপ করে রইলাম। আমি ভাবছি ম্যাডাম আমার এত কেয়ার করে কেন? আমিও তো ওনার ছাত্র, আর 5টা ছাত্রের মতো আমার সাথে ব্যবহার করে না, খালি রাগ দেখায়। না না, এটা রাগ না, উনি অভিমান করে। কিন্তু কেন করে? আমাকে মিমির সাথে দেখলে ওনার রাগটা আরও বেশি বেড়ে যায়। কিন্তু কেন? যদি মিমি আমাকে ভালোবাসে তাহলে ওনার সমস্যা কোথায়? বুঝি না। উনি আমার ক্রাশ আর টিচার। এছাড়া যদি উনি অন্য কেউ হতো তাহলে ওনাকে পিটিয়ে তকতা বানিয়ে দিতাম। অনেক খাটাইছে আমাকে, রীতিমতো টর্চার শুরু করে দিছে। মিমির দেওয়া চিঠিটা আমার এই অবস্থার জন্য দায়ী। তার মধ্যে ম্যাডাম আবার ভিডিও শ্যুট করে রেখেছে আমার আর মিমির কার্যকলাপ। আমার কি দোষ? আমাকে কেন ব্ল্যাকমেইল করে? মিমিকে করতে পারে না? সব তো ওই মেয়েটাই করলো। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজে আমি বাস্তবে ফিরে এলাম। এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিলাম। ম্যাডাম বলল, অলোক দেখো দেখো, লেকের ওই ধারে নৌকা দেখা যাচ্ছে, প্লিজ চলো না নৌকা ভ্রমণ করে আসি। না ম্যাডাম, আমার নৌকা ভ্রমণ করতে ভয় করে। আর তাছাড়া আমি সাঁতার জানি না। যদি হঠাৎ কোনো বিপদ হয় নিজে তো বাঁচবই না, আর আপনাকেও বাঁচাতে পারবো না। তুমি সাঁতার জানো না তো কি হয়েছে, আমি তো জানি। আর তাছাড়া ভয়ের কি আছে, আমি তো আছি তোমার পাশে। তবুও আমি যাব না। প্লিজ অলোক, প্লিজ চলো না, প্লিজ প্লিজ প্লিজ, আমার একটা রিকোয়েস্ট রাখবে না, প্লিজ চলো। ম্যাডাম এমন বাচ্চাদের মতো বায়না ধরে দেখে হাসি থামিয়ে রাখতে পারলাম না, হেসে ফেললাম। তা দেখে ম্যাডাম বললেন, ওই কুত্তা, হাসোস কেন? না মানে আপনি এমনভাবে বাচ্চাদের মতো বায়না ধরলেন যে আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। কি বললি তুই? আমি বাচ্চা? দাঁড়া তোকে। কথাটা বলেই আমার বাম হাতে আর পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে লাগলো, আর আমি একদিক দিয়ে হেসেই চলেছি। এক পর্যায়ে ম্যাডাম থেমে গেলেন। ওই কুত্তা, তুই কি খাস? তোর শরীরে এত শক্তি কেন? উফ বাবা, আমার হাতটা মনে হয় ভেঙে গেল। ভালোই হয়েছে, মারতে গেলেন কেন? আমি কি বলছি আমাকে মারতে? আর এমনিতেই পুরুষদের শরীর শক্ত থাকে। হইছে, এখন চুপ থাক, যেতে হবে না তোকে। আমি বুঝতে পারলাম ম্যাডাম অভিমান করছে, তাই আমি নিজে নিজে বললাম, ওকে চলেন যাই। কি সত্যি? তারপর আমি আর ম্যাডাম উঠে হাঁটা শুরু করলাম। ম্যাডাম আমার হাত ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে লেকের ওই পার থেকে এই পারে চলে এসেছি। তারপর নৌকাতে উঠলাম।
আমি এক সাইডে বসলাম আর ম্যাডাম আমার হাত ধরে আমার পাশে বসে রয়েছে। আমি তো ভয়ে থরথর করে কাঁপছি, কারণ নৌকাটা একবার এদিক আর একবার অন্য দিক বেঁকে যাচ্ছিল। এতে আমার মাথা বেয়ে ঘাম ঝরে পড়া শুরু করছে। ম্যাডাম তা লক্ষ্য করে আমাকে বললেন, এই যে মিস্টার, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে, নাকি? আর তুমি এত ঘামছো কেন? দেখি, মুখটা আমার দিকে দাও তো দেখি। তারপর ওনার দিকে ফিরে তাকালাম, কিছু বললাম না, চুপ করে রইলাম। উনি আমার গালে হাত দিয়ে বললেন, ইস, কি অবস্থা হয়েছে তোমার, ওয়েট। তারপর উনি ওনার ব্যাগ থেকে একটা রুমাল বের করে আমার মুখটা পুরোটা মুছে দিলেন। আমি শুধু অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিলাম। কিছু বলতে চেয়ে বলতে পারলাম না। যদি কিছু উল্টাপাল্টা বলি তাহলে কপালে শনি আছে। বেশ অনেকক্ষণ নৌকা ভ্রমণ করার পর একসাথে নামলাম। ম্যাডাম ওনার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ইস, কত বেলা হয়ে গেছে, চলো না, এখন তোমাকে কিছু খেতে হবে। চলো তো, এখন তোমাকে কিছু খেতে হবে, তারপর তোমার ওষুধ খেতে হবে। আমি অবাক হয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ঔষধ কোথায় পাবো? কোথায় পাবে মানে? তোমার ওষুধ তো আগে থেকে কিনে রাখা হয়েছে, জানো না? তা তো জানি, কিন্তু এখন কিভাবে খাওয়াবেন? ওগুলো তো সব হোটেলে রেখে আসা হয়েছে। ধুর বোকা, আমি আগে থেকেই ওষুধ আমার সঙ্গে নিয়ে এসেছি। এখন চলো তো, তোমার আগে কিছু খেতে হবে। আমি নীরবতা বজায় রেখে শুধু ভাবলাম, নিজের বউ হলেও এত কেয়ার করতো না যতটা না ম্যাডাম আমার কেয়ার করছে। তারপর ম্যাডাম আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, একটা রুমের মতো বক্স বক্স করে সাজানো। যে কেউ যে কোনো একটা বুকিং করে নিতে পারবে। ওইটাতে শুধু ওই কয়জনই যেতে পারবে যে কয়জন মিলে বক্সটা বুকিং করেছে। আমরা 3 নাম্বার বক্সটা বুকিং করলাম। তারপর ভেতরে গিয়ে বসলাম। 2টি সুন্দর সোফা আর একটি টেবিল, বেশ সাজানো গোছানো। আমি আগে কখনো এমন রেস্টুরেন্ট দেখিনি। বসতে বসতে একটা ওয়েটার এসে হাজির। মেনু কার্ড দিয়ে বললেন, কি খাবেন ম্যাম? ম্যাডাম মেনু কার্ডটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই না, অর্ডার করো, কি খাবে বলো। আপনি যা ভালো মনে করেন তাই অর্ডার করেন। তারপর ম্যাডাম নিজে কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর তিনি অর্ডার করলেন। ওয়েটার চলে গেল। ম্যাডাম আবার তার রুমালটা বের করে আমার চোখ মুখ মুছিয়ে দিয়ে বললেন, আগে একটু পানি খাও তো। পানির গ্লাসটা আমার মুখের সামনে এগিয়ে দিয়ে বললেন। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। উনি যা করতে বললেন তাই করলাম। অল্প পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। আমি ম্যাডামকে বললাম, আচ্ছা ম্যাডাম, আপনি আমার এত কেয়ার করেন কেন? ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ তোমার এই অবস্থার জন্য যে আমি দায়ী, তাই। কেন আপনি দায়ী হবেন কেন? এটা তো আমার ভুল। আমার উচিত ছিল একটু সাবধানে চলার। আপনি নিজেকে দোষী করছেন কেন? উনি কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়েটার খাবার নিয়ে হাজির। খাবার সার্ভ করে ওয়েটার চলে গেল। এখন আর কোনো কথা নয়, আগে হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাবেন না? দূর, আমার কি ওই ওষুধ খাবার টাইম হয়েছে নাকি? আমি কেন খাবো? আর তাছাড়া আমার এখন খিদে পায়নি। খিদে পেলে তোমাকে রেখেই খেয়ে নিতাম, বুঝছো? এখন চুপ করে থাকো আর চুপচাপ খাবারটা খাও। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। তারপর ম্যাডাম আমাকে খুব আদর যত্ন সহকারে খাইয়ে দিলেন। খাবার শেষে উনি আমার মুখ মুছে দিলেন। তারপর যা ট্যাবলেট ছিল ওনার সাথে সব একটা একটা করে খাইয়ে দিলেন। কি আর করব বলেন, শত হলেও ম্যাডাম তো, সব আদেশ মানতে বাধ্য। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ম্যাডাম গেলাম আবার স্যারদের ওইখানে। আমি গিয়ে একটা টেবিলে বসে পড়লাম আর ম্যাডাম গেছেন স্যারদের সাথে কথা বলতে। আমি চুপচাপ একা একা বসে রয়েছি আর ম্যাডামকে দেখলাম উনি স্যারদের সাথে কথা বলায় বিজি। হঠাৎ মিমি আমার সামনে এলো আর বলল, এখন কেমন আছো তুমি? আগের থেকে বেটার। এখানে একা একা বসে আছো কেন? চলো আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি।
না মিমি, আমি যেতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব বকা দিবে। প্লিজ তুমি চলে যাও। মিমি আমার কথা শুনেই কান্না করে দিল। ফর্সা চেহারাটা মুহূর্তেই লাল হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু অঝোর ধারায় বইতে লাগলো। আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। আরে আরে, তুমি এইভাবে কাঁদছো কেন? জীবনেই প্রথম কাউকে মন থেকে ভালোবেসেছি, সেও আমাকে ঘৃণা করে। ওকে যেতে হবে না, আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। আমি বুঝতে পারলাম মিমির এই মুহূর্তে আবেগটা কাজ করছে, তাই এমনটা বলছে। মিমি মুখ ঘুরিয়ে চলে যেতে চাচ্ছিল, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম, ওকে আটকালাম। তারপর আমি ওর চোখের পানি মুছে দিলাম। বলো, কোথায় যাবে? কোথাও যেতে হবে না তোমাকে। এখন যদি তুমি আমার সাথে ঘুরতে না যাও, তাহলে কিন্তু আমি আর কোনো দিন স্কুলে যাব না। আচ্ছা চলো, ওই দিকটাই যাই। কোন দিক? তারপর মিমি আমার হাত ধরে হাঁটা শুরু করলো। সে আমাকে একটা বাগানের ধারে নিয়ে এলো। বাগানের মাঝখানে একটা দোলনা রাখা ছিল, আর তার পাশে একটা খুব সুন্দর বাড়ি। মনে হয় বাগানটা এই বাড়ির মালিকের। মিমি আর আমি ওই দোলনায় বসে রইলাম। মিমি আমার হাত ধরে বলল, আচ্ছা আলোক, সত্যি কি তুমি আমাকে পছন্দ করনি? আমি কি দেখতে এতটাই খারাপ? মিমির এই কথার জবাব দেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি বলবো বুঝতে পারছিলাম না, থতমত খেয়ে গেলাম। এখন উল্টাপাল্টা কিছু বললে আবার কান্নাকাটি শুরু করে দিবে। তাও মুখ ফুটে মিমিকে বললাম, আরে না, তুমি দেখতে খুব সুন্দর। তোমাকে অপছন্দ করার আমার কোনো কারণ নেই, এসব তোমার ভুল ধারণা। তাহলে কেন তুমি আমাকে ভালোবাসতে ভয় পাও বলো? ওই ম্যাডামটার জন্য? তুমি দেখো, আমি আব্বুকে বলেই ম্যাডামকে স্কুল থেকে তাড়িয়ে দিব, তবুও তুমি আমাকে এইভাবে এড়িয়ে চলো না। আমার খুব কষ্ট হয়। না, তুমি ম্যাডামকে কিছু করো না। আর এমনিতেই তুমি কিছু করতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনার কাছে তোমার দেওয়া চিঠিটা আর তুমি যে আমাকে কিস করছিলে ওইটার রেকর্ডিং রয়েছে। কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা করবো না, কিন্তু তুমি আমাকে আর এড়িয়ে চলবে না, বলো আমাকে ভালোবাসবে? আসলে মিমি, আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। এগুলো সব টাইম পাস। মহান আল্লাহ যাকে আমার বউ বানাবে, আমার ভালোবাসা শুধু তার জন্যই থাকবে। মিমি মুখ ভেঙচি দিয়ে বলল, এই তো তোমার বউ তোমার সামনে বসে আছে, কই ভালোবাসা দেখি। তাই নাকি? কিন্তু এখন না, আগে বিয়ে হয়ে যাক তারপর। আমি শুধু মনে মনে ভাবছি কোন দিকে যাব। ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমি এই পিচ্চি মেয়েটার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি। তার উপর আবার ক্রাশ। ম্যাডামের এত কেয়ারিং, আমার প্রতি ওনার প্রতিও আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। হায় আল্লাহ, ভালোবাসার মানুষ দিলা, কিন্তু একসাথে দুইটা কেন দিলা? দিলে একটাই দিতা, একটাকেই ভালোবেসে বিয়ে করতাম। হঠাৎ মিমির ডাকে ভাবনার জগতে বাস্তবে ফিরে এলাম। এই কি ভাবছো তুমি? কই কিছু না তো। আচ্ছা চলো বাড়ির ভেতরে যাই। অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বললাম, বাড়ির ভেতরে কেন যাব? এটা তো অন্য কারো বাড়ি, আমরা গিয়ে কি করব? মিমি একটা হাসি দিয়ে বলল, ধুর পাগল, এটা আমার আপুর বাড়ি, তার মানে আমারও বাড়ি। অন্যের বাড়ি হতে যাবে কেন? কি বলছো? এটা তোমাদের বাড়ি কি করে হলো? তোমরা তো ঢাকাতে থাকো। আসলে আমার আব্বু খুব ভ্রমণ রসিক মানুষ। উনি যেখানে ঘুরতে যান সেখানে নিজের নামে একটা বাড়ি তৈরি করে রেখে আছেন, কারণ পরের বার ঘুরতে এলে যেন কোনো হোটেলে থাকতে না হয়। শুধু শুধু কুয়াকাটা নয়, কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিনে আমাদের বাড়ি আছে। বাহ, তোমার আব্বুর শখটা তো দারুণ। এখন চলো, বাড়ির ভেতরটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা চলো। আমি আর মিমি যখন দোলনা থেকে নেমে বাসার ভেতরে যাব, ঠিক তখনই একসাথে দুইটা পুলিশের গাড়ি এসে থামলো। একটা পুলিশ অফিসার গাড়ি থেকে নামলো। দেখতে বেশ খানিকটা বয়স্ক হলেও শরীর একেবারে দানবদের মতো। পুলিশটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। এখানে আবার পুলিশ কেন আসছে? হয়তো এখন মেয়েদের সাথে ঘোরার অপরাধে ঘুষ নিবে, না দিলে দুজনকেই তুলে নিয়ে যাবে। হায় আল্লাহ, কোন বিপদে ফেললে তুমি। মনে মনে যে ভয়টা পেলাম সেটাই হলো, পুলিশ অফিসারটা
আমাদের সামনে এসে দাঁড়ালো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ পুলিশ অফিসারটা বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অলোক আহমেদ। ভয়ে আমার গলা ওই কি শুকিয়ে গেল, হয়েছে মানে? মাথা বেয়ে ঘাম মা ঝরতে জানিস শুরু নাকি করলো। বলে এসব? কাঁপা